আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু লোক সকাল সকাল কফির সাথে বসে কম্পিউটারে কিছু বোতাম টিপেন আর দিন শেষ হওয়ার আগেই তাদের মুখে একটা হাসি থাকে যা বলে আজ জীবন আবার জিতে গেছে? কি আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন যে আমিও কি তা করতে পারি, যা আমাকে স্বাধীন করে তুলবে, যার মাধ্যমে আমি আমার শর্তে বাঁচতে পারি, কাজ করতে পারি এবং প্রতিদিন সকালে নতুন কিছু শিখতে পারি? এই ভিডিওতে আমরা আপনাকে এমন এক রহস্যময় এবং রোমাঞ্চকর দুনিয়ায় নিয়ে যেতে চলেছি যেখানে প্রতিদিন এক নতুন শুরু হয়, প্রতিটি মুহূর্ত একটি নতুন সিদ্ধান্ত এবং প্রতিটি অভিজ্ঞতা একটি নতুন গল্প। এটা শুধু টাকা কামানোর কথা নয়, এটা সেই স্বাধীনতার গল্প যা প্রতিটি মানুষ তার হৃদয়ের কোথাও না কোথাও চায়। কিন্তু কি সবাই সেই পথে চলতে পারে? এই যাত্রা কি সহজ? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি আপনি এই ভিডিওটি এখনই ছেড়ে দেন, তাহলে কি আপনি সেই দরজাটি চিরতরে বন্ধ করে দেবেন যা আপনার স্বপ্নের দিকে খোলে? যদি আপনিও আপনার জীবনে পরিবর্তনের সন্ধানে থাকেন, যদি আপনিও একটি নতুন শুরু চান, তাহলে একটি প্রতিশ্রুতি দিন, এই ভিডিওটি পুরো দেখুন শেষ পর্যন্ত, কারণ সম্ভবত এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবন একটি নতুন দিক নিতে পারে। এই বইটিতে মোট ২০টি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে একটি বিশেষ জ্ঞান। এই ভিডিওতে আমরা প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত ঝলক দেব, যাতে আপনি এর আসল শিক্ষা বুঝতে পারেন। তো চলুন শুরু করি প্রথম অধ্যায় থেকে। অধ্যায় ১, ভূমিকা। প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে, তখন সে আমাদের একটি নতুন সুযোগ দেয়, কিছু আলাদা করার, কিছু নতুন শেখার এবং সম্ভবত নিজের ভাগ্য নিজেই গড়ার। কিন্তু বেশিরভাগ লোক এই সুযোগটি চিনতেই পারে না। তারা একটি নির্দিষ্ট ছকে চলতে থাকে, দিনের শুরু করে অন্যের তৈরি করা নিয়ম অনুযায়ী এবং রাতে সেই ক্লান্তির সাথে ঘুমিয়ে পড়ে, যেন জীবন একটি বাধ্যবাধকতা। কিন্তু কোথাও না কোথাও মনের কোনো এক কোণে একটি প্রশ্ন অবশ্যই ওঠে, এটাই কি সব কিছু? আমরা কি নিজের মর্জি মতো বাঁচতে পারি? আমরা কি এমন কাজ করতে পারি যা আমাদের স্বাধীনতা দেবে, উৎসাহ দেবে এবং সাথে সাথে আয়ও দেবে? এই প্রশ্নটি এই বইটির শুরু করে। লেখক তার যাত্রা সেখান থেকেই শুরু করেছেন, যেখান থেকে প্রতিটি সাধারণ মানুষ শুরু করে। একটি চাকরি, সীমিত সময় এবং অনেক দায়িত্ব। কিন্তু তার ভেতরে একটি অস্থিরতা ছিল, আরও কিছু করার, কিছু বড় এবং স্বাধীন অনুভব করার। এই অস্থিরতা তাকে সেই দুনিয়ায় নিয়ে গেল যাকে আমরা ডে ট্রেডিং বলি। কিন্তু এই বইটি ট্রেডিং শেখানোর শীতল এবং বোঝা প্রক্রিয়া নয়। এটি একজন মানুষের সেই লড়াইয়ের গল্প যা সে নিজেকে স্বাধীন করার জন্য লড়েছে। এই বইটি তাদের সকলের জন্য যারা তাদের কাজে শুধু টাকা নয়, বরং একটি উদ্দেশ্য, শক্তি এবং আনন্দ খোঁজে। লেখক আমাদের এটা দেখাতে চান যে সঠিক চিন্তা, শৃঙ্খলা এবং শেখার ক্ষুধার সাথে যে কোনো ব্যক্তি এই পথে চলতে পারে। কিন্তু তিনি এটাও স্পষ্ট করেন যে এই পথ সহজ নয়। এতে উত্থান পতন আছে, বিভ্রান্তি আছে, ভয় আছে, কিন্তু সবচেয়ে বড় কথা, এটিতে আত্ম অনুসন্ধান আছে। এই ভূমিকা শুধু একটি পরিচিতি নয়, বরং একটি দরজা যা খোলে সেই জীবনের দিকে যা আপনি কখনো ভেবেছিলেন কিন্তু কখনো শুরু করেননি। এখন এটা আপনার ওপর, কি আপনি সেই দরজার কাছে যাবেন নাকি সব সময়ের মতো তাকে বন্ধ রাখবেন। অধ্যায় ২, ট্রেডিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্ল্যাটফর্ম। কল্পনা করুন যে আপনি একজন যোদ্ধা যিনি একটি বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু তার কাছে না আছে তলোয়ার আর না আছে বর্ম। সে কি জিততে পারে? একদম না। ঠিক তেমনি যখন কোনো ব্যক্তি ট্রেডিংয়ের দুনিয়ায় পা রাখে, তখন প্রথমেই তাকে তার অস্ত্র একত্রিত করতে হয়। এই অস্ত্রগুলো হলো সঠিক সরঞ্জাম, নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এবং সেই প্রযুক্তিগত সহায়কগুলি যাদের ছাড়া বাজারে টিকে থাকা অসম্ভব। লেখক এই অধ্যায়ে খুব সহজ ভাষায় বলেছেন যে একজন সফল ট্রেডার হওয়ার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়। সবার আগে আসে কম্পিউটার বা ল্যাপটপ, যা দ্রুত হবে, নির্ভরযোগ্য হবে এবং দিনভর একটানা কাজ করতে পারবে। এর সাথে জরুরি একটি ভালো ইন্টারনেট সংযোগ, কারণ বাজার এক সেকেন্ডে বদলায় এবং এক মুহূর্তের দেরি আপনার সিদ্ধান্তগুলোকে উল্টে দিতে পারে। এরপর আসে ট্রেডিং প্ল্যাটফর্ম, অর্থাৎ সেই জায়গা যেখানে আপনি বাজারকে দেখতে পারেন, অর্ডার দিতে পারেন এবং আপনার পজিশনকে ট্র্যাক করতে পারেন। কিন্তু এটি শুধু একটি সফটওয়্যার নয়, এটি সেই জানালা হয় যেখান থেকে আপনি পুরো দুনিয়াকে দেখছেন। তাই সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা খুব জরুরি হয়, যা দ্রুত, স্বচ্ছ এবং সহজ হবে।
লেখক এটাও বুঝিয়েছেন যে স্ক্রিনের সংখ্যা কিভাবে আপনার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে এবং কেন 2 বা 3টি মনিটর রাখা অভিজ্ঞতাকে আরও ভালো করে তোলে। কিন্তু এসবের সাথে সবচেয়ে জরুরি জিনিস হলো আপনার মাইন্ডসেট, কারণ মেশিন তখনই কাজ করে যখন মানুষ তাদের পেছনে পুরো মনোযোগ দিয়ে বসে থাকে। এই অধ্যায় শুধু সরঞ্জামগুলি তালিকা দেয় না, বরং এটাও বলে যে কিভাবে সঠিক প্রস্তুতি আপনাকে আত্মবিশ্বাস দেয়। এটি তাদের উৎসাহিত করে যারা মনে করে যে ট্রেডিং শুরু করার জন্য অনেক বড় পুঁজি বা দামি গ্যাজেট প্রয়োজন। লেখক শেখান যে সীমিত সম্পদ দিয়েও শুরু করা যায়, শুধু যদি প্রস্তুতি সত্যিকারের হয়। কারণ যখন আপনার কাছে সঠিক হাতিয়ার থাকে তখন লড়াই শুধুমাত্র জেতার হয়, ভয় পাওয়ার নয়। অধ্যায় 3, সঠিক স্টক কিভাবে বেছে নেবেন। ট্রেডিংয়ের দুনিয়ায় প্রতিদিন শত শত স্টক দ্রুত ওপরে নিচে হয়, যেন কোনো মেলা বসেছে যেখানে প্রতিটি আওয়াজ কিছু বেচতে বা কিনতে চাইছে। এমন পরিবেশে এটা বোঝা অত্যন্ত জরুরি হয়ে ওঠে যে কোন স্টক আপনার জন্য সঠিক। যদি আপনি চোখ বন্ধ করে যে কোনো স্টক বেছে নেন, তাহলে এটা এমন হবে যেমন অন্ধকারে তীর চালানো আর আশা করা যে লক্ষ্য লেগে যাবে। এই অধ্যায়ে লেখক এটাই শিখিয়েছেন যে সঠিক স্টক নির্বাচন করা কোনো জুয়া নয়, বরং একটি ভেবে চিন্তে নেওয়া সিদ্ধান্ত হয়। এর জন্য আপনাকে কিছু সংকেতের দিকে মনোযোগ দিতে হয়, যেমন স্টকের ভলিউম, তার দামের উত্থান পতন এবং তাতে কতটা গতি আছে। লেখক বলেন যে একটি ভালো স্টক হলো সেটি যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ শেয়ারের কেনাবেচা হয়, যাতে যখন আপনি তাতে প্রবেশ বা প্রস্থান করেন তখন আপনার সমস্যা না হয়। এছাড়াও এমন স্টক যেখানে দামে দ্রুত পরিবর্তন হয় সেগুলো বেশি সুযোগ দেয়, কারণ সেগুলোতে সম্ভাবনা থাকে, কিন্তু সাথে সাথে ঝুঁকিও। তাই এই ভারসাম্য খুব জরুরি হয়। লেখক আমাদের এটাও বোঝান যে একই দিনে প্রতিটি স্টক ট্রেডিংয়ের যোগ্য হয় না। প্রতিদিন সকালে আপনাকে বাজারের দিক দেখে এটা স্থির করতে হয় যে আজ কোন স্টকগুলোতে প্রাণ আছে, কোন স্টকগুলো আজকের গল্প হতে পারে। এর জন্য তিনি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের মতো শব্দগুলির সহজ ব্যাখ্যা করেন, যাতে আপনি বুঝতে পারেন যে কোন স্টকগুলোতে কিছু অস্বাভাবিক ঘটছে। কিন্তু এই প্রযুক্তিগত কথাগুলোর মধ্যেও একটি গভীর কথা লুকিয়ে আছে। সঠিক স্টক নির্বাচন করার মানে হল নিজেকে এবং নিজের লক্ষ্যকে বোঝা। কারণ প্রতিটি স্টক আপনার কৌশলের জন্য সঠিক হয় না। যেমন প্রতিটি পথ প্রতিটি মুসাফিরের জন্য নয়, তেমনি প্রতিটি স্টক আপনার জন্য নয়। এই কারণেই নির্বাচনের প্রক্রিয়া শুধু ডেটা দিয়ে হয় না, বোঝা এবং অভিজ্ঞতা দিয়েও তৈরি হয়। লেখক এই বোঝাকে সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরেন, যাতে আমরা স্টকগুলোকে চিনতে পারি, তাদের পেছনের গল্প বুঝতে পারি এবং তারপর একটি ভেবেচিন্তে পদক্ষেপ নিতে পারি, ভিড়ের পেছনে না দৌড়াই। অধ্যায় 4, একটি সফল ট্রেডিং ব্যবসা পরিকল্পনা কিভাবে তৈরি করবেন। প্রতিটি বড় স্বপ্ন তখনই বাস্তব হয় যখন তার পেছনে একটি শক্তিশালী পরিকল্পনা থাকে। আর যখন ট্রেডিংয়ের মতো উত্থান পতন ভরা যাত্রার কথা আসে, তখন পরিকল্পনা তৈরি করা কেবল একটি বিকল্প নয়, বরং একটি অপরিহার্যতা হয়ে দাঁড়ায়। পরিকল্পনা ছাড়া ট্রেডিং করা এমন যেমন কোনো জাহাজ মানচিত্র ছাড়া সমুদ্রে নেমে যায় এবং ঢেউয়ের গতির উপর ভরসা করে। লেখক এই অধ্যায়ে খুব সহজ এবং ব্যবহারিক উপায়ে বলেছেন যে একটি সফল ট্রেডিং ব্যবসা পরিকল্পনা কেমন হওয়া উচিত। সবার আগে জরুরি হয় যে আপনি স্থির করুন যে আপনি ট্রেডিং থেকে কী চান। আপনি কি এটিকে পূর্ণ সময়ের পেশা হিসেবে গ্রহণ করতে চান, নাকি অতিরিক্ত আয়ের জন্য করতে চান? এরপর আসে লক্ষ্য নির্ধারণ, অর্থাৎ আপনি প্রতি মাসে বা প্রতি বছর কতটা লাভ উপার্জন করতে চান। কিন্তু লক্ষ্য নির্ধারণ করার সময় সত্য এবং বাস্তবতার ওপর দাঁড়িয়ে থাকা অত্যন্ত জরুরি হয়। এরপর আসে পুঁজি ব্যবস্থাপনা, অর্থাৎ আপনার কাছে কতটা অর্থ আছে যা দিয়ে আপনি ট্রেডিং শুরু করবেন এবং কতটা ঝুঁকি নেবেন। একজন বুদ্ধিমান ট্রেডার কখনো তার পুরো পুঁজিকে এক জায়গায় লাগায় না, বরং তাকে ছোট ছোট অংশে ভাগ করে, যাতে যদি একবার ভুল হয়েও যায় তাহলে পুরো পরিকল্পনা না বিগড়ে যায়। পরিকল্পনা তৈরির সময় লেখক এটাও পরামর্শ দেন যে প্রতিটি ট্রেডের আগে এবং পরে লিখিতভাবে রেকর্ড রাখুন যে আপনি কোন সিদ্ধান্ত কেন নিলেন। এতে আপনাকে আপনার আচরণ বুঝতে সাহায্য করে এবং আপনি সময়ের সাথে আরও ভালো হতে থাকেন। সবচেয়ে জরুরি কথা হল, এই পরিকল্পনা শুধু কাগজের ওপর থাকা উচিত নয়, বরং দৈনন্দিন আচরণে প্রতিফলিত হওয়া উচিত।
লেখক আমাদের এটাই শেখান যে একটি ব্যবসা পরিকল্পনা শুধু লাভ উপার্জনের মাধ্যম নয়, বরং এটা একটি পথপ্রদর্শক যা কঠিন সময়েও আপনাকে দিক দেখায়। এবং যখন আপনার কাছে এই স্পষ্টতা থাকে যে আপনি কেন ট্রেড করছেন, কিভাবে করছেন এবং কখন কি করতে হবে, তখনই আপনি আত্মবিশ্বাসের সাথে সেই পথে চলতে পারেন যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায়। অধ্যায় 5, একটি নতুন ট্রেডারের অভিজ্ঞতা এবং কেস স্টাডি। যখন কোনো ব্যক্তি প্রথমবারের মতো ট্রেডিংয়ের দুনিয়ায় পা রাখে, তখন তার মন উৎসাহ এবং ভয় দুটোতেই ভরা থাকে। সে আশা করে যে দ্রুতই সফলতা মিলবে, কিন্তু যেমন যেমন আসল বাজারের মুখোমুখি হয়, তাকে বুঝতে হয় যে এই যাত্রা ততটা সহজ নয় যতটা বাইরে থেকে দেখা যায়। এই অধ্যায়ে লেখক একজন নতুন ট্রেডারের গল্প শেয়ার করেছেন, যিনি যে কোনো সাধারণ মানুষের মতোই ছিলেন, চাকরি করতেন, স্বপ্ন দেখতেন এবং কিছু আলাদা করার আকাঙ্ক্ষা রাখতেন। তিনি ট্রেডিং সম্পর্কে বই পড়েছেন, ভিডিও দেখেছেন এবং তারপর সাহস জুগিয়ে নিজের অ্যাকাউন্ট খুলেছেন। প্রথম দিন তিনি কিছু স্টকে ট্রেড করেছেন এবং সৌভাগ্যবশত কিছুটা লাভও হয়েছে। এ জয় তার জন্য কোনো জাদুর মতো ছিল এবং সে ভেবেছিল যে এখন তো প্রতিদিন এমনটাই হবে। কিন্তু পরের দিনই বাজার তাকে তার প্রথম বাস্তবতা দেখিয়ে দিল। সে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং তার ক্ষতি হয়েছিল। এ ধাক্কা ছোট ছিল, কিন্তু প্রভাব গভীর। সে বুঝেছিল যে কেবল তথ্য থাকা যথেষ্ট নয়, শৃঙ্খলা এবং মানসিক ভারসাম্যও জরুরি। এরপর সে নিজের অভিজ্ঞতা লিখতে শুরু করল, প্রতিটি ট্রেডের কারণ, তার ফলাফল এবং সে কি শিখেছে। ধীরে ধীরে সে নিজের ভুলগুলোর প্যাটার্ন দেখতে লাগল। সে শিখেছিল যে লোভ কিভাবে সিদ্ধান্তকে খারাপ করে এবং ভয় কিভাবে সুযোগ কেড়ে নেয়। সে এটাও অনুভব করেছিল যে ট্রেডিং কেবল ডেটার খেলা নয়, এটা নিজেকে বোঝার প্রক্রিয়া। এই কেস স্টাডি থেকে এটা স্পষ্ট হয় যে একজন নতুন ট্রেডার যতই পড়ুক, আসল শিক্ষা তো তখনই হয় যখন সে বাজারে নামে এবং প্রতিটি হারকে শিক্ষায় পরিণত করে। লেখক এই অভিজ্ঞতার মাধ্যমে দেখান যে শুরুয়াতি পর্যায়ে ক্ষতিও অস্বাভাবিক, কিন্তু যদি আমরা তা মেনে নিই এবং তা থেকে শিখি, তবে এই অভিজ্ঞতা ভবিষ্যতের সবচেয়ে বড় পুঁজি হতে পারে। এই অধ্যায়ে প্রতিটি নতুন ট্রেডারের হৃদয় ছুঁয়ে যায়, কারণ এটা কেবল তথ্য নয়, একজন মানুষের আবেগ, বিভ্রম এবং সংগ্রামে সত্যিকারের ঝলক। অধ্যায় 6, ডে ট্রেডিংয়ের মূল বিষয় এবং কৌশলগুলি। যখন কোনো ব্যক্তি প্রথমবারের মতো ডে ট্রেডিংয়ের দুনিয়ায় প্রবেশ করে, তখন তার কাছে এটা একটা রহস্যময় গোলকধাঁধা রটো মনে হয়। কখনো চার্টসের ঢেউ, কখনো সংখ্যার আনাগোনা এবং চারদিকে একটা দ্বিধার পরিস্থিতি। কিন্তু যখন আপনি গভীরভাবে এটাকে বোঝেন, তখন অনুভব হয় যে এই জটিলতার পেছনে একটা সুন্দর ছন্দ লুকিয়ে থাকে, একটা পদ্ধতি যা সঠিক চিন্তা এবং কৌশল দিয়ে চলে। এই অধ্যায়ে লেখক ডে ট্রেডিংয়ের মূল বিষয়গুলোকে খুব সহজ ভাষায় তুলে ধরেছেন। তিনি বুঝিয়েছেন যে ডে ট্রেডিংয়ের অর্থ হল একই দিনের মধ্যে স্টক কেনা এবং বেচা, যার মাধ্যমে দিনের ছোট ছোট উত্থান পতন থেকে লাভ করা যায়। কিন্তু এই প্রক্রিয়া কেবল ভাগ্যের ওপর নয়, বরং সুদৃঢ় কৌশলের ওপর নির্ভর করে। লেখক বলেন যে প্রথম প্রয়োজন হল সময় সম্পর্কে বোঝা। বাজারের শুরুর ঘণ্টাগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে যখন স্টকগুলো দ্রুত উপরে নিচে হয়। তাই একজন ট্রেডারকে কেবল সময়ের সম্মান করা উচিত নয়, বরং এই সময়গুলোতে পুরোপুরি সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপর আসে কৌশল। কিছু ট্রেডার ব্রেকআউট কৌশল অবলম্বন করেন, যেখানে তারা সেই মুহূর্তের অপেক্ষা করেন যতক্ষণ না এটি শৃঙ্খলা এবং অনুশীলনের সাথে গ্রহণ করা হয়। তিনি সতর্কও করেছেন যে প্রতিটি কৌশল, প্রতিটি স্টক বা প্রতিদিনের জন্য সঠিক হয় না। একজন সত্যিকারের ট্রেডার সেই হয় যে বাজারের স্পন্দন শোনে, তাকে অনুভব করে এবং তারপর সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। এই অধ্যায়ে লেখক এই বার্তাটিও দেন যে ডে ট্রেডিং কেবল টাকার খেলা নয়, এটা মানসিকতা, ধৈর্য এবং বোঝার সংমিশ্রণ। যখন আপনি এই মূল বিষয়গুলোকে গভীরভাবে গ্রহণ করেন, তখনই আপনি বাজারের ভাষা বুঝতে পারেন এবং নিজেকে সেই যাত্রার জন্য প্রস্তুত করতে পারেন যেখানে প্রতিদিন একটি নতুন চ্যালেঞ্জ এবং প্রতিটি সিদ্ধান্ত একটি নতুন শিক্ষা নিয়ে আসে। অধ্যায় 7, ABCD প্যাটার্ন ট্রেডিং।
ট্রেডিংয়ের দুনিয়ায় যখন চার্টের ঢেউ বোঝার চেষ্টা করা হয় তখন কিছু প্যাটার্ন এমন থাকে যা বারবার পুনরাবৃত্তি হয়, যেন বাজার তার ইশারায় কোনো গল্প শোনাচ্ছে। এমনই একটি আকর্ষণীয় এবং সরল প্যাটার্ন হল ABCD প্যাটার্ন, যা বুঝে একজন ট্রেডার কেবল ভালো সিদ্ধান্তই নিতে পারে না, বরং বাজারের গতিকে আগে থেকে আন্দাজ করে নিজেকে প্রস্তুত করতে পারে। লেখক এই অধ্যায়ে বলেছেন যে ABCD প্যাটার্ন আসলে বাজারের স্বাভাবিক গতির প্রতিনিধিত্ব করে, যেখানে দাম একদিকে বাড়ে, তারপর কিছুক্ষণ বিপরীত দিকে যায় এবং তারপর আবার একই দিকে ফিরে আসে। একে 4টি অংশে ভাগ করা হয়েছে। A থেকে B পর্যন্ত অংশটি সেই সময়কে দেখায় যখন দাম দ্রুত উপরে যায়, অর্থাৎ বাজারে একটি উত্থাল আসে। এরপর B থেকে C পর্যন্ত অংশটি সেই সময়কে দেখায় যখন মুনাফা আদায় হয় এবং দাম কিছুটা নিচে আসে। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, C থেকে D পর্যন্ত যাত্রা, যেখানে দাম আবার আগের মতো দিকে বাড়তে শুরু করে। এটাই সেই সুযোগ যখন ট্রেডার তার এন্ট্রি করে এবং সঠিক সময়ে লাভ করার সুযোগ পেতে পারে। কিন্তু লেখক সতর্ক করেন যে এই প্যাটার্ন যত সহজ দেখায় ততটাই মনোযোগ এবং শৃঙ্খলার দাবি করে। প্রতিবার ABCD প্যাটার্নের উপর বিশ্বাস করা তখনই বুদ্ধিমানের কাজ যখন আপনি তাকে সঠিক উপায় চিনতে পেরেছেন, বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করেছেন এবং মনে ধৈর্য আছে। এই প্যাটার্নের সাথে একটি বিশেষ বিষয় হল যে এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং মনস্তাত্ত্বিক সংকেতও দেয়। এটি দেখায় যে বাজার কিভাবে ভাবছে, কোথায় থামছে এবং কোথায় আবার দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছে। লেখক উদাহরণের মাধ্যমে এটাও দেখিয়েছেন যে কিভাবে একজন নতুন ট্রেডার এই প্যাটার্নকে বুঝে তার ট্রেডিং কৌশলকে আরও নির্ভুল করেছে। এই অধ্যায়ের সারমর্ম এটাই যে যদি আপনি বাজারের ভাষা শুনতে শিখে যান, তাহলে সে নিজেই আপনাকে পথ দেখায় এবং ABCD প্যাটার্ন সেই ভাষার একটি স্পষ্ট ধ্বনি যা প্রতিটি ট্রেডারকে স্থায়িত্ব, স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায়। অধ্যায় 8, বুল ফ্ল্যাগ মোমেন্টাম ট্রেডিং। বাজারের আনাগোনায় যদি আপনি খেয়াল করেন, তাহলে কিছু এমন সংকেত থাকে যা বারবার ফিরে আসে, যেন প্রকৃতিতে ঋতু পরিবর্তন হয়। এই সংকেতগুলোকে চিনতে পারাটাই একজন দক্ষ ট্রেডারের পরিচয়। এমনই একটি বিখ্যাত এবং নির্ভরযোগ্য প্যাটার্ন হল বুল ফ্ল্যাগ মোমেন্টাম ট্রেডিং, যাকে লেখক এই অধ্যায়ে খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন। বুল ফ্ল্যাগ একটি এমন দৃশ্য যেখানে প্রথমে স্টকের দাম দ্রুত উপরে যায়, তারপর কিছুক্ষণ একটি সংকীর্ণ সীমার মধ্যে স্থির হয়ে যায়, যেন কোনো পতাকা ওড়ার আগে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে। এরপর হঠাৎ করে সে আবার দ্রুত উপরে ওঠে এবং এটাই হয় সেই সুযোগ যখন একজন বুদ্ধিমান ট্রেডার তাতে প্রবেশ করে। লেখক বলেন যে এই প্যাটার্নকে চেনার জন্য আপনাকে চার্ট দেখার অভ্যাস করতে হয়, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল যে এটাকে শুধু চোখ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে দেখতে হয়। বুল ফ্ল্যাগের আসল জাদু তখনই চলে যখন দামে যে স্থিতিশীলতা আসে সেটা কম ভলিউমের সাথে হয় এবং তারপর হঠাৎ একটি দ্রুত ভলিউমের সাথে ব্রেকআউট হয়। এখানেই ট্রেডারকে সতর্কতা এবং আত্মবিশ্বাস দুটোই নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এই প্যাটার্ন যতটা আকর্ষণীয় লাগে ততটাই ঝুঁকিও লুকিয়ে থাকে। তাই লেখক বারবার এই কথার ওপর জোর দেন যে পরিকল্পনা ছাড়া এবং স্টপ লস ছাড়া কোনো প্যাটার্নের ওপর ভরসা করা ক্ষতিকারক হতে পারে। এই অধ্যায়ে তিনি একজন নতুন ট্রেডারের গল্প শেয়ার করেছেন, যিনি এই প্যাটার্নকে দেখে প্রথমবারের মতো লাভ করেছেন, কিন্তু তারপর তাড়াহুড়ো করে বারবার একই কৌশল অবলম্বন করে ক্ষতিও করেছেন। এই কারণেই লেখক বলেন, প্যাটার্ন আপনাকে সাহায্য করে, কিন্তু চিন্তা, শৃঙ্খলা এবং অভিজ্ঞতাই আপনাকে টিকিয়ে রাখে। বুল ফ্ল্যাগ কেবল একটি প্রযুক্তিগত সংকেত নয়, বরং এটা সেই বিশ্বাসের প্রতীক যে প্রতিটি থমকে যাওয়ার পর একটি নতুন উড়ান সম্ভব। যখন আপনি এটাকে বোঝেন, তখন আপনাকে শুধু চার্ট দেখা যায় না, বরং কোনো ট্রেডার বাজারের গতিকে উল্টো পড়ার চেষ্টা করে। এই অধ্যায়ে লেখক বলেছেন যে টপ রিভার্সাল ট্রেডিংয়ের আসল রহস্য চার্টের সেই ভাষাকে বোঝা যা সাধারণ মানুষ উপেক্ষা করে। যখন কোনো স্টক ক্রমাগত উপরে উঠতে থাকে এবং তারপর হঠাৎ সেই গতিতে দুর্বলতা দেখা যায়, যেমন উচ্চতায় পৌঁছে ক্লান্তি অনুভব হয়, তখন তা সংকেত হয় যে এখন বাজার দিক পরিবর্তন করতে পারে। এই পরিবর্তনকে ধরার জন্য ট্রেডারকে বিশেষ প্যাটার্ন, ডাবল টপ, শ্যাওলা এবং অভিজ্ঞতা দুটোই লাগে। তিনি একটি আকর্ষণীয় উদাহরণ দিয়েছেন যে কিভাবে একজন নতুন ট্রেডার একটি স্টককে উচ্চতায় দেখে তাড়াহুড়ো করে ট্রেড করেছিল, কিন্তু রিভার্সালের নিশ্চিতকরণ ছাড়াই সে আটকে গিয়েছিল। এবং যখন সে ধৈর্য রেখেছিল, সঠিক সংকেতের জন্য অপেক্ষা করেছিল এবং তারপর প্রবেশ করেছিল, তখন সেই কৌশলটি তার জন্য লাভের মাধ্যম হয়ে উঠেছিল।
লেখক এই কথার উপর জোর দেন যে টপ রিভার্সাল ট্রেডিংয়ের সবচেয়ে জরুরি হল মানসিক ভারসাম্য, কারণ এতে আপনাকে ভিড়ের বিরুদ্ধে যেতে হয় এবং এটা তখনই সম্ভব যখন আপনার কাছে স্পষ্ট পরিকল্পনা এবং আত্মবিশ্বাস থাকে। এই অধ্যায়ের মূল বার্তা এটাই যে উচ্চতায় বাজারকে চ্যালেঞ্জ করা সহজ নয়, কিন্তু যদি আপনি সঠিক সময়ে সঠিক সংকেত চিনতে পারেন তবে আপনি কেবল ভিড় থেকে আলাদা ভাবতে পারবেন না, বরং সেই সুযোগগুলো ধরতে পারবেন যেখানে অন্যেরা বিভ্রান্ত হয়ে যায়। টপ রিভার্সাল ট্রেডিং শেখায় যে বাজারে জেতার জন্য আপনাকে সবচেয়ে দ্রুত হতে হবে এমনটা নয়, জরুরি হলো আপনি সবচেয়ে সতর্ক হন, এবং তখনই আপনি উচ্চতা থেকে পড়া বাজারেও নিজের উড়ান তৈরি করতে পারবেন। অধ্যায় 10। বাজারের গতি কমে যায়, স্টকগুলো ক্রমাগত নিচে নামতে থাকে এবং সবাই হতাশ হয়ে ভাবে যে এখন হয়তো কিছুই বাকি নেই। ঠিক সেখান থেকেই একটি নতুন শুরুর বীজ অঙ্কুরিত হয়। বটম রিভার্সাল ট্রেডিং এই আশা এবং বোঝার শিল্প, যেখানে একজন সত্যিকারের ট্রেডার বাজারের সবচেয়ে দুর্বল সময়েও সম্ভাবনা খুঁজে নেয়। এই অধ্যায়ে লেখক অত্যন্ত আবেগপ্রবণ এবং অনুপ্রেরণামূলক ভঙ্গিতে বলেছেন যে কিভাবে একটি স্টক যা ক্রমাগত নিচে নামছিল হঠাৎ একটি বিশেষ স্তরে এসে থেমে যায় এবং সেখান থেকে আবার নতুন দিকে বাড়তে শুরু করে। এটাই সেই মুহূর্ত যাকে বটম রিভার্সাল বলা হয়, যখন অন্ধকারের পর আলোর প্রথম রশ্মি দেখা যায়। লেখক বোঝান যে এই প্যাটার্নকে চেনার জন্য ধৈর্য এবং গভীর বোঝা জরুরি। যখন কোনো স্টক ক্রমাগত নিচে যায় কিন্তু তারপর পতনের গতি কমে যায়, ক্যান্ডেলস ছোট হতে থাকে এবং ভলিউমে আনাগোনা দেখা যায়, তখন এটি সংকেত হয় যে হয়তো নিচের যাত্রা শেষ হয়েছে। যদি এরপর একটি শক্তিশালী সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং ভলিউমে বৃদ্ধি দেখা যায়, তাহলে এটি রিভার্সালের নিশ্চিতকরণ হতে পারে। কিন্তু লেখক সতর্ক করেন যে বটম রিভার্সালে তাড়াহুড়ো সবচেয়ে বড় শত্রু হয়। অনেক সময় পড়ন্ত দাম দেখে আমরা ভাবি যে আর নিচে নামবে না, কিন্তু স্পষ্ট সংকেত ছাড়া প্রবেশ করা একটি বড় বিপদ হতে পারে। তিনি একটি আবেগপূর্ণ উদাহরণও শেয়ার করেছেন। এমন একজন ট্রেডারের গল্প যিনি কয়েকদিনের ক্ষতির পর নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তারপর একদিন তিনি বটম রিভার্সালকে সঠিক সময়ে চিনতে পেরেছিলেন এবং সেই ট্রেডটি তার আত্মাকে আবার চাঙ্গা করে তোলে। যখন আপনি কেবল একজন ভালো ট্রেডারই হন না, বরং একজন শক্তিশালী মানুষও হন। লেখকের বার্তা স্পষ্ট, পতনের মাঝে যে স্থির থাকতে পারে সেই আবার উচ্চতার দিকে উঠতে পারে। অধ্যায় 11। মুভিং অ্যাভারেজ ট্রেন্ড ট্রেডিং। বাজারের অস্থিরতা কখনো তীব্র ঝড়ের মতো হয় তো কখনো শান্ত ঢেউয়ের মতো। এই পরিবর্তিত পরিবেশে স্থিতিশীলতা এবং দিক খুঁজে পাওয়া কঠিন হয়, কিন্তু মুভিং অ্যাভারেজ এমন একটি সরঞ্জাম যা এই উত্থান পতনের মাঝেও পথ দেখাতে পারে। এই অধ্যায়ে লেখক মুভিং অ্যাভারেজ ট্রেন্ড ট্রেডিংয়ের ধারণাটি খুব সরল, আবেগপ্রবণ এবং অনুপ্রেরণামূলকভাবে ব্যাখ্যা করেছেন। মুভিং অ্যাভারেজ আসলে একটি গণনা যা কোনো স্টকের গতদিনের গড় মূল্যকে দেখায়, এবং এর উদ্দেশ্য হল এটা চিহ্নিত করা যে বাজার কোন দিকে এগিয়ে যাচ্ছে। যখন কোনো স্টক তার মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে, তখন এটি সংকেত হয় যে এটি একটি ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে, এবং যখন এটি এর নিচে যায় তখন এটি দুর্বলতার সংকেত হতে পারে। লেখক বলেন যে অনেক প্রকারের মুভিং অ্যাভারেজ হয়, যেমন সরল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, কিন্তু এর মধ্যে কোনোটিই জাদু করে না। আসল জাদু তখন হয় যখন একজন ট্রেডার এদের সঠিক উপায় বোঝে এবং প্রয়োগ করে। মুভিং অ্যাভারেজের উদ্দেশ্য এটি নয় যে এটি আপনাকে বলবে কোথা থেকে কিনবেন বা বেচবেন, বরং এটি আপনাকে সেই ছন্দ এবং গতির ধারণা দেয় যেখানে বাজার চলছে। লেখক একজন নতুন ট্রেডারের গল্প শেয়ার করেছেন, যিনি প্রতিটি ছোট পরিবর্তনে জড়িয়ে পড়তেন, প্রতিটি দামে ধাক্কায় অস্থির হয়ে যেতেন, কিন্তু যখন তিনি মুভিং অ্যাভারেজকে তার চার্টে অন্তর্ভুক্ত করলেন, তখন তিনি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি পেতে লাগলেন। এখন তাকে প্রতিটি ছোট নড়াচড়ার উপর প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রইল না। তিনি বড় ট্রেন্ড ধরতে সক্ষম হলেন এবং তার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসতে লাগল। এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর বার্তা এটি যে মুভিং অ্যাভারেজ কেবল একটি রেখা নয়, বরং সেই সুতো যা বাজারের বিক্ষিপ্ত আবেগগুলিতে একত্রিত করে এবং আপনাকে দিক নির্দেশনা দেয়। যখন আপনি এই সংকেতকে গভীরভাবে বোঝেন, তখন আপনি কেবল ভালো সিদ্ধান্তই নেন না,
বরং আবেগে ভেসে যাওয়া থেকেও বাঁচেন। এই অধ্যায়ে লেখক VWAP-কে একটি অসাধারণ সরঞ্জাম হিসেবে উপস্থাপন করেছেন, যা বিশেষভাবে দিনভর ট্রেডিং কার্যকলাপের মধ্যে একটি স্থির কেন্দ্রের ভূমিকা পালন করে। যখন কোনো স্টক VWAP-এর ওপরে ট্রেড করছে, তখন এটি সংকেত হয় যে সেই স্টকে চাহিদা বেশি, এবং যখন সেটি VWAP-এর নিচে থাকে, তখন এটি নির্দেশ করে যে বাজার সেই স্টককে কম গুরুত্ব দিচ্ছে। VWAP ট্রেডিং কেবল একটি প্রযুক্তিগত সংকেত নয়, এটি বাজারের আচরণ এবং তার চিন্তাভাবনা বোঝার একটি উপায়ও। লেখক বলেছেন যে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অভিজ্ঞ ট্রেডার VWAP-কে তাদের সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে। যখন সে VWAP-কে তার চার্টে দেখতে শুরু করল, তখন সে প্রথমবারের মতো বুঝতে পারল যে কোন স্তরে ভিড়ের সাথে চলতে হবে এবং কখন থামতে হবে। VWAP তার চোখ খুলে দিল। সে বুঝল যে ট্রেডিং কেবল কেনা এবং বেচার খেলা নয়, বরং সময় এবং ধৈর্যের সংমিশ্রণ। এই অধ্যায়ের ভাবার্থ এটাই যে VWAP কেবল একটি রেখা নয়, বরং সেটি সেই আয়না যেখানে বাজারের আত্মা ঝলকায়। যখন আপনি সেই আত্মাকে পড়তে শেখেন, তখন আপনি কেবল সংখ্যায় নয়, অনুভূতিতেও ট্রেড করতে শুরু করেন। লেখক বলেন যে VWAP আপনাকে মনে করিয়ে দেয় যে ভিড়ের সাথে ভেসে যাওয়া সবসময় সঠিক নয়। কখনো কখনো সেই গড়ের চারপাশে ঘোরাফেরা করাই আপনাকে স্থিতিশীলতা এবং স্পষ্টতা দেয়। এই অধ্যায় এটিও শেখায় যে যখন সবকিছু অস্থির মনে হয়, তখন VWAP আপনাকে সেই স্থিতিশীলতা দেয়, যা দিয়ে আপনি আপনার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী অনুভব করেন এবং প্রতিটি ট্রেডকে কেবল একটি চুক্তি নয়, একটি চিন্তা হিসাবে নেন। অধ্যায় 13, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ট্রেডিং। বাজার একটি প্রবাহিত নদীর মতো, যা কখনো বাড়ে তো কখনো কমে, কিন্তু প্রতিটি বৃদ্ধি এবং কমে যাওয়ার মধ্যে কিছু এমন কিনারা থাকে যেখানে সে থামে, স্থির হয় এবং তারপর দিক পরিবর্তন করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এমনই দুটি কিনারা যা প্রতিটি ট্রেডারের জন্য পথ দেখানোর স্তম্ভ হয়ে ওঠে। এই অধ্যায় লেখক এই দুটি ধারণাকে এতটাই সরলতা এবং আবেগপ্রবণ সংযুক্তি দিয়ে বুঝিয়েছেন যে এটি কেবল চার্টের কথা মনে হয় না, বরং জীবনের সত্যের মতো মনে হয়। সাপোর্ট হল সেই স্তর যেখানে কোনো স্টক নিচে নামতে নামতে থেমে যায়, যেমন মাটিতে পড়ে থাকা একটি বীজ যা আর নিচে যেতে পারে না, বরং সেখান থেকেই অঙ্কুরিত হয়ে উপরে ওঠার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে রেজিস্ট্যান্স হল সেই ছাদ যেখানে স্টক উপরে উঠতে উঠতে থেমে যায়, যেমন কোনো পাখি উড়ান ভরনেকে পর একটি গাছের ডালে বসে থামে, ভাবে। লেখক বলেন যে এই স্তরগুলোকে চিহ্নিত করা কোনো জাদুর মতো নয়, বরং অনুশীলন, পর্যবেক্ষণ এবং ধৈর্যের ফল। যখন কোনো স্টক বারবার একই স্তরে গিয়ে ফিরে আসে, তখন সেই জায়গাটি একটি আবেগপ্রবণ কেন্দ্র হয়ে ওঠে। মানুষের আশা, ভয় এবং লোভ সেখানেই একত্রিত হয়। একবার একজন আবেগপ্রবণ নতুন ট্রেডার কোনো স্টককে রেজিস্ট্যান্সের উপর দিয়ে যেতে দেখে এবং তৎক্ষণাৎ কিনে নিল, কিন্তু অল্প কিছুক্ষণ পরেই তা পড়ে গেল, কারণ সেটি একটি মিথ্যা ব্রেকআউট ছিল। পরে যখন সে বুদ্ধিমত্তার সাথে চার্ট পড়তে শিখল এবং প্রতিটি সমর্থন এবং প্রতিরোধকে বাজারের ভাষা হিসেবে দেখে, তখন তার সিদ্ধান্ত বদলাতে শুরু করল। তার এই উপলব্ধি হল যে এই স্তরগুলো কেবল রেখা নয়, বরং বাজারের অনুভূতির সীমা। লেখকের বার্তা স্পষ্ট, প্রতিটি বাধা, তা সে নিচের হোক বা উপরের, একটি নতুন শুরুর সংকেত। এবং কখনো হঠাৎ করে সেই স্টকটি সবুজ রঙে জ্বলে ওঠে, যেন কেউ নতুন জীবন দিয়েছে। রেড টু গ্রিন ট্রেডিং এই পরিবর্তনের এক উত্তেজনাপূর্ণ গল্প। এমন একটি মুহূর্ত যখন হতাশা থেকে আশার আলো জ্বলে ওঠে এবং একজন ট্রেডার তার সিদ্ধান্তের ওপর আবার বিশ্বাস করতে শুরু করে। এই অধ্যায়ে লেখক বলেছেন যে রেড টু গ্রিন মুভ হল সেই সময় যখন একটি স্টক দিনের শুরুতে পতনের সাথে খোলে, কিন্তু তারপরে ধীরে ধীরে পুনরুদ্ধার করে তার শুরুর মূল্যের ওপরে জ্বলে যায় এবং সবুজ রঙে ট্রেড করতে থাকে। এটি একটি খুব শক্তিশালী সংকেত হতে পারে যদি এটি সঠিক সময় বোঝা যায়। লেখক এটিকে কেবল একটি প্রযুক্তিগত পরিবর্তন হিসাবে ব্যাখ্যা করেননি, বরং এটিকে একটি মানসিক পরিবর্তন হিসাবে উপস্থাপন করেছেন।
যখন বাজার খোলার সাথে সাথে ভয় এবং উদ্বেগের পরিবেশ থাকে তখনই কিছু স্টক ধীরে ধীরে নিজেদের সামলে নেয়, যেন একজন মানুষ যে সকালে খারাপ অবস্থায় ওঠে কিন্তু দিনের আলো বাড়ার সাথে সাথে তার সাহস দিয়ে সবাইকে অবাক করে দেয়। ঠিক তেমনি যখন স্টকগুলি লাল থেকে সবুজ হয় তখন তারা কেবল প্রযুক্তিগত পরিবর্তনের সংকেত দেয় না, বরং এটিও দেখায় যে বাজারের আবেগ হঠাৎ করে কিভাবে পরিবর্তিত হতে পারে। লেখক একজন ট্রেডারের একটি অনুপ্রেরণামূলক গল্পও ভাগ করেছেন, যিনি ক্রমাগত লোকসান করছিলেন এবং তার সিদ্ধান্তগুলির ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন। কিন্তু একদিন তিনি একটি স্টককে রেড টু গ্রিন মুভ করতে দেখলেন এবং প্রথমবারের মতো তিনি ধৈর্য ধরে সম্পূর্ণ অধ্যায়টি শিখিয়েছেন যে বাজারে সবচেয়ে মূল্যবান জিনিস হল পরিবর্তনকে চিনতে পারার ক্ষমতা। রেড টু গ্রিন মুভমেন্ট কেবল একটি রং পরিবর্তন করে না, এটি মানসিকতা, ধৈর্য এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে বোঝায়। লেখক বলেন যে যদি আপনি সেই মুহূর্তটি ধরতে পারেন যখন ভয় থেকে আশা জন্ম নেয়, তবে আপনি কেবল একজন আরও ভালো ট্রেডার হবেন না, বরং জীবনের কঠিন সময়েও সঠিক দিক বেছে নিতে শিখবেন। এটাই হলো রেড টু গ্রিন ট্রেডিংয়ের আসল শক্তি, অন্ধকার থেকে আলোর যাত্রা। অধ্যায় 15, ওপেনিং রেঞ্জ ব্রেকআউট কৌশল। প্রতি সকালে যখন বাজার খোলে তখন কিছু মিনিটের মধ্যেই উদ্বেগ, আশা এবং অনিশ্চয়তার এক মিশ্র পরিবেশ তৈরি হয়। এমন পরিবেশে ওপেনিং রেঞ্জ ব্রেকআউট কৌশল এক সূর্যের মতো, যা শুরুর অন্ধকারকে ভেদ করে স্পষ্টতার আলো দেয়। এই অধ্যায়ে লেখক প্রথম 15 থেকে 30 মিনিটের পরিসরের গুরুত্ব ব্যাখ্যা করেছেন, যেখানে বাজার তার প্রকৃতি প্রকাশ করে। এই সময়টি হল যখন ক্রেতা এবং বিক্রেতারা তাদের শক্তি পরীক্ষা করে এবং একটি সীমিত পরিসরে দাম উপরে নিচে হয়। কিন্তু যেই এই পরিসর ভেঙে যায়, বাজারের আসল দিকের ইঙ্গিত পাওয়া যায়। লেখক বলেছেন যে এই কৌশলটি তাদের জন্য খুব কার্যকর যারা শুরুতেই একটি স্পষ্ট এবং সঠিক সংকেত খুঁজছেন। যদি দাম উপরের দিকে পরিসর ভেঙে দেয়, তাহলে এটি একটি শক্তিশালী ক্রয়ের সংকেত হতে পারে, আর যদি নিচের দিকে ভেঙে দেয়, তাহলে এটি একটি সম্ভাব্য পতনের সতর্কতা দিতে পারে। কিন্তু কেবল পরিসর ভাঙলেই যথেষ্ট নয়। লেখক বারবার এই কথাটি দোহরাচ্ছেন যে ভলিউম, গতি এবং আবেগিক অবস্থা বোঝাটাও সমান জরুরি। একবার এক তরুণ ট্রেডার প্রস্তুতি ছাড়াই এই কৌশলটি গ্রহণ করে এবং কিছু প্রাথমিক সফল ট্রেডের পর ক্রমাগত লোকসান করে। কিন্তু যখন সে পরিসরটি মনোযোগ সহকারে পড়তে শুরু করে, প্রতিটি ব্রেকআউটকে ভলিউম এবং আবেগিক প্রবাহের সাথে যুক্ত করে বুঝতে শুরু করে, তখনই সে আসল লাভ পায়। এই অধ্যায়টি কেবল প্রযুক্তিগত জ্ঞান নয়, বরং মানসিকতারও কথা বলে। ওপেনিং রেঞ্জ ব্রেকআউট আসলে সেই প্রথম ইঙ্গিত, যা বলে যে আজকের বাজার কোন সুরে গাইতে চলেছে। লেখক বলেছেন যে যেমন সূর্যোদয়ের পর দিনের দিক নির্ধারিত হয়, তেমনি এই প্রাথমিক পরিসরের ভাঙন থেকে আপনি আপনার দিনের দিক খুঁজে পেতে পারেন। শুধু প্রয়োজন ধৈর্য, অনুশীলন এবং আবেগ বোঝার। এই কৌশলটি শেখায় যে কিভাবে শুরুতেই স্পষ্টতা অর্জন করে আপনি সারা দিনের জটিলতা এড়াতে পারেন এবং আত্মবিশ্বাসে ভরা সিদ্ধান্ত নিতে পারেন। অধ্যায় 16, দিনের সময় অনুযায়ী ট্রেডিং শৈলী। প্রতিদিনের শুরু হয় এক নতুন আশা, এক নতুন শক্তি এবং এক নতুন সম্ভাবনা নিয়ে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সারা দিনে বাজারের স্পন্দন প্রতি ঘন্টার সাথে পরিবর্তিত হতে থাকে? যেমন সকালের সময় দ্রুতগতির হয়, দুপুর শান্ত এবং সন্ধ্যার সময় আবার উত্তেজনায় ভরা থাকে। ঠিক তেমনি প্রতিটি ট্রেডিং ঘণ্টার নিজস্ব একটি মেজাজ থাকে। এই অধ্যায়ে লেখক অত্যন্ত আকর্ষণীয় এবং আবেগপূর্ণভাবে বলেছেন যে সফল ট্রেডার তিনিই যিনি দিনের প্রতিটি অংশের প্রকৃতি বোঝেন এবং সেই অনুযায়ী তার কৌশল পরিবর্তন করেন। সকালের প্রথম ঘণ্টায় বাজার যেন উত্তাল নদী হয়, দ্রুত, এলোমেলো কিন্তু সুযোগে ভরা। এই সময়টি হল যখন ওপেনিং রেঞ্জ ব্রেকআউট বা রেড টু গ্রিনের মতো কৌশলগুলি সবচেয়ে কার্যকর হয়। কিন্তু যদি আপনি ধৈর্য না রাখেন বা পরিকল্পনা ছাড়া এই সময় ট্রেড করেন, তাহলে এটি আপনাকে ক্লান্ত এবং বিভ্রান্ত করতে পারে। লেখক এও বলেছেন যে দুপুরের সময় প্রায়শই বাজারের গতি ধীর করে দেয়। এই সময়টি হল যখন বড় খেলোয়াড়রা অপেক্ষা করে এবং খুচরো বিনিয়োগকারীদের আবেগ থমকে যায়। এমন সময় কম ভলিউম, কম গতি এবং আরও ফাঁদে ফেলার মতো মুভস হয়।
তাই এই সময়ে ট্রেডিংয়ের সংযম রাখাই বুদ্ধিমানের কাজ। সন্ধ্যার সময় অর্থাৎ শেষ ঘণ্টায় বাজার আবার তার শক্তি সঞ্চয় করে। এটাই সেই মুহূর্ত যখন সারা দিনের সংগ্রামের পর বাজার তার চূড়ান্ত পদক্ষেপ নেয়। এবং এখানে অভিজ্ঞ ট্রেডাররা তাদের সারা দিনের বোঝাপড়ার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। লেখক এও স্পষ্ট করেছেন যে প্রতিটি সময়কে ব্যবহার করার জন্য মানসিক প্রস্তুতি, শৃঙ্খলা এবং নিজের শক্তিকেও চেনা খুব জরুরি। যদি আপনি একজন সকালের পাখি হন, তাহলে সকালে ট্রেডিং আপনার জন্য ভালো হতে পারে, কিন্তু যদি আপনি ধীর এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, তাহলে দুপুর বা সন্ধ্যার সময় আপনার অনুকূল হতে পারে। এই অধ্যায়টি কেবল সময়ের কথা বলে না, বরং এটিও শেখায় যে কিভাবে নিজেকে সেই সময়ের সাথে মানিয়ে নেওয়া একটি শিল্প। লেখক বলেন যে যেমন জীবনে প্রতিটি সময়ের একটি অর্থ থাকে, তেমনি ট্রেডিংয়েও প্রতিটি মুহূর্ত তার সাথে একটি সংকেত নিয়ে আসে। কিন্তু প্রয়োজন সেই সংকেতকে চেনা, ধৈর্য সহকারে তার জন্য অপেক্ষা করা এবং তারপর সঠিক সময়ে সাহসের সাথে সিদ্ধান্ত নেওয়া। যখন আপনি দিনের সময়কে বুঝে যান, তখন আপনি বাজারের নাড়ি ধরতে পারেন এবং তারপর প্রতিটি ট্রেড একটি চিন্তাভাবনা, একটি বোঝাপড়া এবং একটি ভারসাম্য হয়ে ওঠে। অধ্যায় 17, নিজের কৌশল কিভাবে তৈরি করবেন। প্রতি সফল ট্রেডারের গল্পে একটি কথা সাধারণ থাকে, তার নিজের কৌশল। বাজারে কেউ ততক্ষণ পর্যন্ত স্থায়ী সাফল্য পেতে পারে না যতক্ষণ না সে তার অভিজ্ঞতা, স্বভাব এবং চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ব্যক্তিগত কৌশল তৈরি করে। এই অধ্যায়ে লেখক এই যাত্রাকে কেবল প্রযুক্তিগতভাবে ব্যাখ্যা করেননি, বরং এটিকে আত্ম-অনুসন্ধান এবং মানসিক পরিপক্কতার যাত্রাও বলেছেন। যখন একজন নতুন ট্রেডার শুরু করে, তখন সে অন্যদের কৌশল গ্রহণ করে, বই থেকে শেখা জিনিসগুলি পুনরাবৃত্তি করে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা কৌশলগুলি মেনে নেয়। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে পদ্ধতি অন্যের জন্য কাজ করে তা তার জন্য নাও করতে পারে, কারণ প্রতিটি মানুষের আবেগ, ধৈর্য, সিদ্ধান্ত নেবার ক্ষমতা এবং ভয় ভিন্ন ভিন্ন হয়। লেখক বলেছেন যে নিজের কৌশল তৈরি করা একটি শিল্প এবং এটি আত্মপর্যবেক্ষণ দিয়ে শুরু হয়। সবার আগে এটি জানা জরুরি যে আপনি কোন সময়ে ট্রেড করতে পছন্দ করেন, আপনার সহনশীলতা কতটা, আপনি দ্রুত গতির চাল পছন্দ করেন নাকি শান্ত, এবং যেখানে আপনি আপনার ভেতরের দুর্বলতা এবং শক্তি উভয়ই দেখতে পাবেন। একবার এক তরুণ ট্রেডার অনেক মাস ধরে বিভিন্ন কৌশল গ্রহণ করে, কিন্তু যখন সে ক্রমাগত লোকসান করে, তখন সে নিজেকে প্রশ্ন করা শুরু করে, আমার কি ভালো লাগে, আমি কোথায় ভুল করছি, আমি কোন ধরনের চালগুলি বুঝি। এই প্রশ্নগুলি তাকে তার নিজের একটি কৌশলের দিকে নিয়ে যায়, যা কোনো বইয়ে ছিল না, কিন্তু তার অভিজ্ঞতার গভীরতা থেকে জন্মে নিয়েছিল। যখন সে সেটার ওপর ভরসা করে, তখন তার সিদ্ধান্তগুলি আরও ভালো হয় এবং ফলাফল ইতিবাচক হতে থাকে। এই অধ্যায় শেখায় যে কৌশল কেবল প্রযুক্তিগত সংকেতগুলির একটি কাঠামো নয়, বরং এটি আপনার ভেতরের চিন্তাভাবনা, আপনার অভিজ্ঞতা এবং আপনার আবেগিক বোঝাপড়ার প্রতিফলন। লেখক বলেন যে নিজের কৌশল তৈরি করা এমন যেন আপনি নিজের ভাষায় বাজারের সাথে কথা বলতে শিখছেন, যেখানে নকল নয় বরং আত্মা থেকে বেরিয়ে আসা সত্য থাকে। এই সত্যই আপনাকে বাজারের ভিড়ে আলাদা করে তোলে এবং ধীরে ধীরে একজন সাধারণ ট্রেডার থেকে একজন আত্মবিশ্বাসী এবং ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীতে রূপান্তরিত করে। অধ্যায় 18, একটি সফল ট্রেডের ধাপে ধাপে প্রক্রিয়া। একটি সফল ট্রেড কোনো জাদু বা ভাগ্যের খেলা নয়, বরং এটি একটি স্পষ্ট চিন্তাভাবনা করে তৈরি করা প্রক্রিয়ার ফল, যেখানে প্রতিটি পদক্ষেপ একটি উদ্দেশ্য নিয়ে নেওয়া হয়। এই অধ্যায়ে লেখক এমন একটি যাত্রার গল্প বলেছেন যা একটি সাধারণ ধারণা থেকে শুরু হয়ে আত্মবিশ্বাস এবং সন্তুষ্টিতে পৌঁছায়। এই যাত্রা দেখায় কিভাবে প্রতিটি সফল ট্রেডের পেছনে থাকে গভীর প্রস্তুতি, সঠিক বিশ্লেষণ এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ। এই প্রক্রিয়া শুরু হয় একটি স্পষ্ট পরিকল্পনা দিয়ে। লেখক বলেছেন যে কোনো ট্রেড নেওয়ার আগে এটি নির্ধারণ করা জরুরি যে আপনি কি দেখছেন, কী কারণে এই সুযোগটি আপনার জন্য উপযুক্ত এবং আপনি কখন এই ব্যবসা থেকে বেরিয়ে আসবেন। এই পরিকল্পনা কেবল আবেগ বা অনুমান নির্ভর হওয়া উচিত নয়, বরং স্পষ্ট ডেটা, চার্ট প্যাটার্ন এবং পূর্ববর্তী অভিজ্ঞতার ওপর ভিত্তি করে হওয়া উচিত। দ্বিতীয় ধাপ হল প্রবেশের সঠিক সময় বেছে নেওয়া। অনেক নতুন ট্রেডার হয় খুব তাড়াতাড়ি লাফিয়ে পড়ে অথবা দেরি করে ফেলে।
লেখক বলেছেন যে একজন অভিজ্ঞ ট্রেডার যেই তার পরিকল্পনার অনুকূল সংকেত দেখে সে বিনা দ্বিধায় প্রবেশ করে, কারণ সে আগেই ঠিক করে রেখেছে যে কি করতে হবে। এরপরে আসে স্টপ লস এবং লক্ষ্য নির্ধারণ করা। এটি সেই সুরক্ষা কবচ যা আপনাকে আবেগের ঝড়ে ভেসে যাওয়া থেকে বাঁচায়। লেখক বলেন যে স্টপ লস ছাড়া ট্রেড করা এমন যেন ব্রেক ছাড়া গাড়ি চালানো। তারপর আসে ট্রেডকে পরিচালনা করার সময়। অনেক লোক হয় লাভ দেখে তাড়াতাড়ি বেরিয়ে যায় অথবা লোকসান বাড়ার পরেও অপেক্ষা করতে থাকে। কিন্তু একজন সফল ট্রেডার প্রতিটি মুহূর্তে তার সিদ্ধান্তের ওপর নজর রাখে এবং যদি প্রয়োজন হয় তাহলে কৌশলে পরিবর্তন করতে দ্বিধা করে না। চূড়ান্ত ধাপ হল ট্রেডের পরের বিশ্লেষণ। লেখক বলেন যে প্রতিটি ট্রেড তা লাভেই হোক বা লোকসানে একটি শিক্ষা নিয়ে আসে। যখন আপনি সেটি আপনার ডায়েরিতে রেকর্ড করেন, তার কারণগুলো বোঝেন, তখন আপনি পরের বার আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। এই অধ্যায়টি আমাদের শেখায় যে ট্রেডিং কোনো তাৎক্ষণিক কর্মকাণ্ড নয়, বরং একটি শান্ত, ভারসাম্যপূর্ণ এবং সুশৃঙ্খল প্রক্রিয়া। লেখক বলেন যে যখন আপনি প্রতিটি ট্রেডকে একটি দায়িত্ব হিসেবে নেন, যখন আপনি প্রতিটি সিদ্ধান্তের পেছনে চিন্তা রাখেন, তখন এক এক পদক্ষেপ মিলে আপনাকে সেই শিখরে পৌঁছায় যেখানে আত্মবিশ্বাস, ভারসাম্য এবং সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। অধ্যায় ১৯, নতুন ট্রেডারদের জন্য সামনের পথ। যখন কোনো ব্যক্তি প্রথমবারের মতো ট্রেডিংয়ের দুনিয়ায় পা রাখে, তখন তার চোখে থাকে স্বপ্ন, মনে থাকে উত্তেজনা এবং মাথায় অসংখ্য প্রশ্ন। কিন্তু যত সে এগিয়ে যায়, সে বুঝতে পারে যে এই পথটি যত আকর্ষণীয় দেখায় ততটাই জটিল, চ্যালেঞ্জিং এবং আবেগপূর্ণ। এই অধ্যায়ে লেখক সেই সব নতুন ট্রেডারদের সাথে কথা বলেছেন যারা হয়তো এখনও বিভ্রান্তি, ব্যর্থতা এবং আত্মসন্দেহের মধ্যে আটকে আছেন। তিনি তাদের সেই দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন যা তাদের বিভ্রান্তির বদলে স্পষ্টতা, ভয়ের বদলে বিশ্বাস এবং অস্থিরতার বদলে ধৈর্য শেখাতে পারে। লেখক প্রথমে এটি স্বীকার করতে বলেন যে প্রাথমিক পর্যায়ে ভুল হওয়া স্বাভাবিক। প্রতিটি সফল ট্রেডারের শুরু হয় ব্যর্থতা দিয়েই। পার্থক্য শুধু এতটুকুই যে কিছু লোক হাল ছেড়ে দেয় আর কিছু লোক প্রতিটি পতনকে শিক্ষায় রূপান্তরিত করে। তিনি বলেন যে আপনাকে ট্রেডিংকে একটি দক্ষতার মতো দেখতে হবে, তাৎক্ষণিক আয়ের উৎস হিসেবে নয়। যেমন একজন সঙ্গীতজ্ঞ বা খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে, তেমনি সমর্পণ একজন ট্রেডার থেকেও প্রত্যাশিত। এরপর লেখক শৃঙ্খলার কথা বলেন। ডায়েরি লেখার অভ্যাস, প্রতিটি ট্রেডের বিশ্লেষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলিতে অটল থাকার শিল্প। তিনি বলেন যে যদি আপনি কেবল অন্যের কৌশল নকল করতে থাকেন, তবে আপনি নিজের ভেতরের শক্তিকে কখনো চিনতে পারবেন না। নতুন ট্রেডারদের ধীরে ধীরে নিজেদের একটি নির্দিষ্ট শৈলী বিকশিত করা উচিত, যা তাদের স্বভাব, সময় এবং চিন্তাভাবনার অনুকূল হবে। এই অধ্যায়ে একজন তরুণ ট্রেডারের গল্পও ভাগ করা হয়েছে, যে শুরুতে প্রতিটি লোকসানে ভেঙে পড়ত, কিন্তু যখন সে তার ভুলগুলি স্বীকার করতে শিখল এবং প্রতিটি ভুলকে উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করল, তখন কয়েক মাসের মধ্যেই তার চিন্তাভাবনা বদলে গেল। সে শিখল যে শুরুর দিকটা কঠিন হলেও যদি আপনি এটিকে একটি যাত্রা হিসাবে নেন, যেখানে প্রতিটি পদক্ষেপে আপনি নিজেকে আরও ভালো করে তোলেন, শিখতে থাকেন এবং কখনো হাল না ছাড়েন, তবে এই পথটি আপনাকে কেবল মুনাফাই দেবে না, আত্মবিশ্বাস, ধৈর্য এবং একটি নতুন চিন্তাভাবনাও দেবে। এটাই সেই পথ যা একটি সাধারণ শুরুকে একটি অসাধারণ ভবিষ্যতে পরিবর্তন করতে পারে। অধ্যায় ২০, ৭টি মৌলিক নীতি, শৃঙ্খলা, ধৈর্য, অনুশীলন, সম্প্রদায় ইত্যাদি। ট্রেডিংয়ের দুনিয়ায় প্রযুক্তিগত কৌশলগুলি যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি জরুরি হল সেই মৌলিক নীতিগুলি যা একজন ট্রেডারকে একটি শক্তিশালী ভিত্তি দেয়। লেখক এই শেষ অধ্যায়ে সেই ৭টি মৌলিক নীতি ভাগ করেছেন, যা যে কোনো ব্যক্তিকে একজন সফল এবং ভারসাম্যপূর্ণ ট্রেডার তৈরি করতে পারে। এই নীতিগুলি কেবল বাজারে টিকে থাকার শক্তিই দেয় না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্টতা এবং ভারসাম্য আনতে সাহায্য করে। প্রথম নীতিটি হল শৃঙ্খলা। লেখক বলেন যে একজন ভালো ট্রেডার তিনি, যিনি তার তৈরি করা পরিকল্পনা থেকে বিচ্যুত হন না,
বাজার যতই লোভনীয় মনে হোক না কেন। শৃঙ্খলার অর্থ হল নিজের নিয়ম মেনে চলা, নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে বিকশিত করা এবং দ্রুততা এড়িয়ে চলা। ধৈর্য কেবল ভুলগুলি আটকায় না, বরং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করার শক্তিও দেয়। তৃতীয়টি হল অনুশীলন। কেউ কেবল পড়ে ট্রেডিং শিখতে পারে না, তাকে মাঠে নামতে হয়, অভিজ্ঞতা নিতে হয়। লেখক পরামর্শ দেন যে প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করুন, এমনকি যদি তা ছোট নোট লেখা দিয়েও হয়। চতুর্থটি হল আত্মপর্যবেক্ষণ। নিজের প্রতিটি সিদ্ধান্তের বিশ্লেষণ করা, নিজের ভুল স্বীকার করা এবং সেগুলি থেকে শেখা। এটি সেই উপাদান যা আপনাকে ভিড় থেকে আলাদা করে। পঞ্চম নীতিটি হল নমনীয়তা। বাজার সবসময় আপনার চিন্তাভাবনা অনুযায়ী চলে না, কিন্তু যখন আপনি আপনার কৌশলে সময়ের সাথে পরিবর্তন আনতে পারেন, তখন আপনি স্থায়ী হয়ে ওঠেন। ষষ্ঠ নীতিটি হল সম্প্রদায়। যখন আপনি একা লড়াই করেন তখন ক্লান্ত হতে পারেন, কিন্তু যখন আপনি অন্যদের কাছ থেকে শেখেন, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন, তখন এই যাত্রা সহজ এবং অনুপ্রেরণামূলক হয়ে ওঠে। একটি ভালো সম্প্রদায় কেবল জ্ঞানই দেয় না, বরং মানসিক সমর্থনও দেয়। এবং পরিশেষে সপ্তম এবং সবচেয়ে গভীর নীতিটি হল আত্মবিশ্বাস। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন, তখন আপনি ভয়কে জয় করতে পারেন। এই বিশ্বাস ধীরে ধীরে তৈরি হয়, প্রতিটি ছোট সিদ্ধান্ত, প্রতিটি শিক্ষা, প্রতিটি অসুবিধা অতিক্রম করার মাধ্যমে। লেখক বলেন যে এই আত্মবিশ্বাসই সেই আলো যা প্রতিটি অন্ধকারে পথ দেখায়। এই অধ্যায়ে লেখক এই নীতিগুলিকে কেবল জ্ঞান হিসাবে নয়, বরং জীবনের অভিজ্ঞতা হিসাবে ভাগ করেছেন। এই অধ্যায়টি আমাদের শেখায় যে প্রযুক্তি এবং ডেটা তো পরিবর্তিত হতে থাকবে, কিন্তু যদি আপনি এই 7টি নীতিকে আপনার ভেতরে গেঁথে নিতে পারেন, তবে আপনি কেবল একজন আরও ভালো ট্রেডারই হবেন না, বরং একজন শান্ত, ভারসাম্যপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ মানুষও হবেন। এটাই সেই শেষ যা একটি নতুন শুরুর ইঙ্গিত দেয়, এমন একটি যাত্রা যেখানে আপনি প্রতিদিন নিজেকে আরও ভালো করে তুলবেন। তো এই ছিল এই বইয়ের 20টি অধ্যায়, যেগুলি থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যখন আপনি আপনার জীবনের লাগাম নিজের হাতে তুলে নেন, যখন প্রতি সকালে একটি নতুন বিশ্বাস নিয়ে ওঠেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারে না। এই ভিডিওটি কেবল একটি বইয়ের কথা ছিল না, এটি সেই চিন্তার শুরু ছিল যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। যদি আপনি আজ কিছু শিখে থাকেন, কিছু অনুভব করে থাকেন, কিছু পরিবর্তন করে থাকেন, তবে এখন সেই পরিবর্তনকে আপনার জীবনে বাঁচিয়ে রাখার সময়। এখনও অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু পাওয়ার বাকি আছে। যদি আপনার ভেতরেও কিছু করে দেখানোর আগুন থাকে, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এখানে প্রতিটি ভিডিও আপনার চিন্তাভাবনা বদলে দেবে। এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে বলুন যে আপনার সবচেয়ে বেশি কি পছন্দ হয়েছে, এবং এটি সেই লোকেদের সাথে শেয়ার করুন যারা তাদের জীবনে আলোর সন্ধান খুঁজছেন। পরের বার আমরা আবার দেখা করব একটি নতুন বই, একটি নতুন চিন্তা এবং একটি নতুন অনুপ্রেরণা নিয়ে।